স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH নমস্কার, জবাবচাই বাংলার আরেকটি এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। আজকে একদম সরাসরি একটি প্রশ্ন দিয়ে শুরু করব। মমতা বন্দ্যোপাধ্যায় কি হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি মানে ভারতবর্ষের যে সম্প্রদায় বা শ্রেণীরা রয়েছেন তাদের কারোর ভালো চান মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি মুসলিম সম্প্রদায়ের জন্য তুষ্টিকরণ করেন? এটা বিজেপি দীর্ঘদিন ধরে বলছে, কিন্তু আদৌ কি ভারতীয় মুসলিমদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের প্রাণ কাঁদে না আসলে পুরোটাই রোহিঙ্গা মুসলিম, রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোট ব্যাংক হিসেবে দেখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বসে রয়েছেন? আজকে একেবারে শুরুতে দুটো বড় প্রবঞ্চনা বা বঞ্চনা বা যাকে বলে অভিসন্ধি, কনস্পিরেসি, সেই দুটো কনস্পিরেসি দিয়ে আজকের জবাব চায় বাংলা শুরু করব, এবং সেটা ফুল ফ্রেমে যে দুটো প্লেট এই মুহূর্তে প্রথম যে অংশে আমরা যাব, প্রথম অংশ হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সংরক্ষণ বঞ্চনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সংরক্ষণ অভিসন্ধি, এবং তারপর ঠিক রাত 8:30টার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের জনবিন্যাস অভিসন্ধি। একটা বড় কনস্পিরেসি চলছে ডেমোগ্রাফি বদলে যাওয়ার জন্য। আমাদের চারপাশে যে ডেমোগ্রাফি ছিল সেগুলো বদলে যাচ্ছে, এবং এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতীয় হিন্দু, ভারতীয় বৌদ্ধ, ভারতীয় মুসলিম, বাঙালিরা, আপামর বাঙালিরা, যারা বাংলাদেশি নয়, যারা রোহিঙ্গা নয়, যারা মিয়ানমার থেকে বা বাংলাদেশ থেকে এপারে কাঁটাতার পেরিয়ে লুকিয়ে চলে আসেন, তারা যেন ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এই ক্ষতিটা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম যে অংশ, সেই অংশে একেবারে সরাসরি যাব এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সংরক্ষণ বঞ্চনা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সংরক্ষণ অভিসন্ধি। বিজেপি বলছে 2024 সালে মহামান্য কলকাতা উচ্চ আদালত রাজ্যের ওবিসি তালিকা থেকে 75টি মুসলিম সম্প্রদায়কে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, এবং এটা নিয়ে বিজেপি যে অভিযোগগুলো তুলছেন সেটা আজ বলবো। মহামান্য হাইকোর্ট বলেছিলেন কারণ হিসেবে, মহামান্য আদালত, উচ্চ আদালত বলেছিলেন যে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে ওই সম্প্রদায়গুলোকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। এটা শুভেন্দু অধিকারী এবং বিজেপির বক্তব্য। রাজ্য সরকার এখন এক নতুন অভিসন্ধি বের করেছে বলে বিজেপি বা শুভেন্দু অধিকারী বা শঙ্কর ঘোষরা বলছেন। কি বলছেন? মহামান্য উচ্চ আদালতের নির্দেশে বাদ পড়া সেই সমস্ত সম্প্রদায় যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংক হিসেবে ইউজ করেন, সেই সম্প্রদায়গুলোকে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীভুক্ত মানে EWS, এই EWS এর আওতায় নিবন্ধনের জন্য আবেদন করার ছাড়পত্র দেওয়া হচ্ছে, যাতে তারা অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর সুযোগ সুবিধা পেতে পারে। দেখুন, এতে কোনো ক্ষতি নেই। আমাদের বাংলাতে প্রচুর প্রান্তিক গরিব মুসলমান সম্প্রদায়ের মানুষ রয়েছেন। আমি ওয়াকফের আন্দোলনের সময়ও বলেছিলাম 1% মুসলিম সম্প্রদায়ের 1% তারা যাবতীয় রসদ, যাবতীয় জমি, টাকা পয়সা সব কিছুর অধিকারী হচ্ছে, এবং বহু সংখ্যালঘু পরিবার আছেন যারা তাদের খুশির পরবগুলোতে দুবেলা ভালো করে খেতে পর্যন্ত পান না। ফল প্রচণ্ড দামি হয়ে যায়, সেই সময় ফলটা পর্যন্ত কিনে এনে নিজেদের রোজা ভাঙতে পারে না। এটা হয়, এতে কোনো ক্ষতি নেই। কিন্তু মজাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে প্রকৃত অর্থে, ভালো করে বুঝুন কোথায় বাংলার মানুষের সমস্যা হচ্ছে, প্রকৃত অর্থে জেনারেল ক্যাটাগরির অর্থনৈতিকভাবে দুর্বল যারা এই পরিকাঠামোর সুবিধাভোগী তাদের কোটায় ভাগ বসাচ্ছে, যেভাবে রোহিঙ্গারা ভাগ বসাচ্ছে ভারতীয় সংখ্যালঘু যারা তাদের কোটায়। মমতা সরকারের এই পদক্ষেপ সম্পূর্ণভাবে সংবিধানের পরিপন্থী বলে বিজেপি মনে করছে। আজ এটা নিয়ে প্রথম বিতর্ক, এবং এটা বোঝার বিষয় আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি এই ভয়ঙ্কর কনস্পিরেসিটা করছেন কিনা শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় এবার রিজার্ভেশন বা সংরক্ষণের যে দীর্ঘদিনের প্রথা আছে তাতে
নিজের সুবিধা ভোগ করা একেবারে নির্দিষ্টভাবে ভোট ব্যাংকের জন্য তার কোনো একটা কনস্পিরেসি করছেন কিনা, একটা প্রতিবেদন এবং তারপর সরাসরি বিতর্কে। বিজেপির রায়দান, তোমার রায়কে মানছি না এবং দরকার হলে গভর্নমেন্ট জানে কি করে এটাকে রক্ষা করতে হয়। ওবিসি সংরক্ষণের নামে সংখ্যালঘু তোষণ, কিন্তু তৃণমূল থুরি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় জল ঢেলে দিল খোদ সুপ্রিম কোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য আইন আদালত মানেন না। সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পর নতুন করে ওবিসির তালিকা প্রকাশ করে রাজ্য সরকার, কিন্তু সেখানেও বিস্তর গরমিল ধরা পড়ে। নতুন তালিকায় মোট 140টি জনজাতিকে ওবিসির আওতাভুক্ত করা হয়েছে। তাতে আগে থাকা 66টি জনজাতির সংখ্যা কমিয়ে 64 করা হয়েছে। নতুন করে 76টি জনজাতিকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই তালিকায়। 15 লক্ষ বিজেপির কাস্ট সার্টিফিকেট ক্যান্সেল ওবিসির। আমি বলছি ক্যান্সেল নয়, অত তাড়াতাড়ি ক্যান্সেল করা যায় না। এটা নিয়ে আমরা করেছি অনেক কষ্ট করে, মানুষ অনেক কষ্ট করে করেছে। তোমায় বিজেপি বলেছে আর তোমার রায়দান বিজেপির রায়দান, তোমার রায়কে মানছি না। কিন্তু আসল গল্পটা অন্য জায়গায়। এই 140টি জনজাতির মধ্যে সিংহভাগই মুসলিম, এমনটাই দাবি বিজেপির। ওবিসি সংরক্ষণের নামে মমতা ফের তোষণের খেলায় মেতেছেন বলে অভিযোগ পদ্ম শিবিরের। আপনি কোন কোন মুসলিম কমিউনিটিকে ইডব্লিউএস এ প্রেয়ার করতে বলছেন তার তালিকা আমি আজকে পেয়েছি। আমি কাউকে ছাড়ছে না, কোথাও ছাড়ছে না। যে মুসলমানদের ওবিসি করতে পারেননি ইডব্লিউএস এ ঢোকাচ্ছে। এত কিছু করেও কিন্তু পার পেরেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতে ফের ধাক্কা। রাজ্যের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু যেখানে তোষণের বিষয় সেখানে দমবে না তৃণমূল কংগ্রেস। বিজেপির অভিযোগ, এবার আর্থিকভাবে দুর্বল অর্থাৎ ইডব্লিউএস এর ঘুরপথে সংখ্যালঘুদের ঢোকানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইকোনমিক্যালি উইকার সেকশন বলতে ভারত সরকার যেটা এনেছিলেন, আজকে সেখানে আপনি আপার কাস্টের যারা তাদেরকে বঞ্চিত করে সেখানে আপনি যেহেতু ওবিসিতে করতে পারেননি, আপনি সেখানে ঢোকাচ্ছেন। যেন তেনভাবে তোষণ করতেই হবে, এটাই যেন মমতার সরকারের মূল মন্ত্র। এদিক দিয়ে না হলে অন্য দিক দিয়ে। বাংলায় রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা ঢুকছে, তাদের ভোটার কার্ড আধার কার্ডও হয়ে যাচ্ছে। আর নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন করতে চাইলেই রে রে করে উঠছে তৃণমূল। কিন্তু সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের হাত খুলে দিয়েছে। বাংলায় কত লক্ষ ভুয়ো ভোটার আছে 2026-এর আগে সেটাই জানতে পারবে বাংলা। রিপাবলিক বাংলা। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেবো। একদিকে রয়েছেন শঙ্কর ঘোষ, বিজেপি বিধায়ক, অপরদিকে রয়েছেন কামাল হোসেন, আমার সাথে শিক্ষক, রয়েছেন ঝন্টু বড়াইক অধ্যাপক, এবং সন্ময় ব্যানার্জি রয়েছেন এই মুহূর্তে অনলাইনে, রয়েছেন মণিশঙ্কর চ্যাটার্জি আইনজীবী অনলাইনে। আমি প্রত্যেকের কাছে যাচ্ছি। আমি শুরুতেই বোঝার জন্য বলছি, আবারও বলছি, এটা বোঝা প্রয়োজন, কারণ বিজেপি এটা হাওয়ায় কথা বলছে, বিজেপি এটা তথ্য নির্ভর কথা বলছে, বিজেপি পুরোটা যেটা তৃণমূল কংগ্রেস বলছে লোক খেপানোর জন্য বলছে, এই সমস্তটা বোঝার প্রয়োজন। আমরা শুভেন্দু অধিকারীর সঙ্গেও যোগাযোগ করেছিলাম। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন চিফ হুইপ বিধানসভায় বিজেপির শঙ্কর ঘোষ। শঙ্করদা, খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু এটা। 2026-এ উথাল পাতাল হতে পারে যদি সাধারণ মানুষ এটা ধরে ফেলে যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কতটা বঞ্চনা করছেন। একটু বুঝিয়ে বলুন যে কি কনস্পিরেসি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদের দাবি। ধন্যবাদ ময়ূক। প্রথমে আমি বলি যে এই ক্ষেত্রে দুটো দিক নির্দিষ্টভাবে তোলবার বা আলোচনার মধ্যে নিয়ে আসা দরকার। একটি হচ্ছে যে ওবিসি তার তালিকা, সেই তালিকায় ধর্মীয় প্রভাব, অর্থাৎ মুসলিম ভোট ব্যাংককে নির্দিষ্টভাবে দলীয়করণ করবার জন্য তাদেরকে সংবিধান বহির্ভূতভাবে, আইন বহির্ভূতভাবে তাদেরকে তালিকায় ঢোকানো, হিন্দুদেরকে বঞ্চিত করা। অনেকে বলেন মাহিষ্য, সদগোপ, বণিক, তিলি
ইত্যাদি যে সম্প্রদায়গুলো রয়েছে আদার ব্যাকওয়ার্ড ক্লাসের, তারা 1990-এর মণ্ডল কমিশনের পরে 3.5 দশক ধরে তারা বঞ্চিত হয়ে এসছে। সেই বঞ্চনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং সর্বশেষ আমি জানি না যে ইচ্ছাকৃত নাকি ওনার রাজনৈতিক অভিসন্ধি হচ্ছে এই রাজ্যের, ও জন্মসূত্রে হিন্দু মুসলিম ইত্যাদির থেকেও বড় বিষয়, এই সরকার মামলা মোকদ্দমার মধ্যে বিশেষ করে 2026-এর আগে এমনভাবে নিয়ে যেতে চায় যাতে ছাত্র ভর্তি বন্ধ হয়ে যায়, জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল প্রকাশ না হয়, সরকারি কর্মী নিয়োগ বন্ধ হয়ে যায়, প্রমোশন বন্ধ হয়ে যায়। অদ্ভুতভাবে একটি জিনিস গতকাল মাননীয় বিরোধী দলনেতা তুলে ধরেছেন, বেলদার মুসলিম, খোট্টা মুসলিম, মুসলিম সর্দার, এরা যারা ওবিসি লিস্টের মধ্যে ছিল, যেটাকে হাইকোর্ট বাতিল করেছে, তাদেরকে ইডব্লিউএস এর মধ্যে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা এই সরকার নিয়েছে। কিন্তু এটা নিতেই পারে দাদা, মানে আমি বলছি কেউ যদি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে তাহলে তাদেরকে তো অন্তর্ভুক্ত করাই যায়। মানে আপনারা গরিব মানুষকে কি চাইছেন যে তারা না খেতে পেয়ে মরে যাক? তাদের সমস্যাটা কি? সমস্যা তো এখানেই যে অর্ধসত্য মিথ্যার থেকেও ভয়ঙ্কর। প্রত্যেক গরিব মানুষ সে তার অধিকার পাক, তার জীবন প্রত্যেক দিন একটু একটু করে এগিয়ে যাক, এটা মনে হয় আমরা সবাই চাই। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ইকোনমিক উইকার সেকশনের একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, এলিজিবিলিটির ক্রাইটেরিয়া, যে কারা হবে ওবিসি, এসসি, এসটি, তারা কি ইডব্লিউএস এ আসতে পারে না। সেখানে দাঁড়িয়ে অ্যানুয়াল ইনকাম, প্রপার্টি ওনারশিপ, রেসিডেন্সিয়াল প্রপার্টি, রেসিডেন্সিয়াল প্লট, এর পাশাপাশি আদার কন্ডিশন, যেটা ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, দ্য ইডব্লিউএস কোটা ইজ অ্যাপ্লিকেবল টু দ্য ইন্ডিভিজুয়াল হু do not belong to scheduled caste, scheduled tribe or other backward classes। অর্থাৎ যাদেরকে আপনি হাইকোর্টে দেখালেন এরা হচ্ছে ওবিসি, তাদেরকে আপনি আবার যখনই আটকে গেছেন তাদেরকে বলছেন আপনি জেনারেল কাস্ট। অর্থাৎ এই যে গুলিয়ে দেওয়ার রাজনীতি মমতা ব্যানার্জি করছে, তাতে আবার বলছি ভারতবর্ষের অভ্যন্তরে পশ্চিমবঙ্গ নামক অঙ্গরাজ্যে সমস্ত সম্প্রদায়ের মানুষ বঞ্চিত হচ্ছে। আমি সন্ময় ব্যানার্জির কাছে যাব এবং তারপর বাকিদের কাছে যাচ্ছি। সন্ময় ব্যানার্জি, বিজেপি খুব স্ট্রং লাইন নিচ্ছে। বিজেপি বলছে যে এই মুহূর্তে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায় যে ওবিসির তালিকাটা সার্ভে করেছিলেন, তাতে অ্যাকচুয়ালি মানে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন তারা খুব বেনিফিটেড হবেন, কিন্তু হিন্দু বাঙালিরা তারা পথে বসে যেত ওবিসিতে। এখন নতুন করে শুভেন্দু অধিকারী এই একটা দাবি বা এই একটা ইস্যু বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে তুলে দিলেন। সত্যি কি এটার কোনো মেরিট আছে? মানে আমি আপনার জায়গা থেকে বোঝার চেষ্টা করছি যে সত্যি কি বাঙালি হিন্দুর নড়ে চড়ে বসা উচিত, বা জেনারেল ক্যাটাগরির যারা রয়েছেন, একেবারে সাধারণ কাস্টের যারা রয়েছেন, তাদের নড়ে চড়ে বসা উচিত? মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কি সংরক্ষণ নিয়ে কোনো অভিসন্ধি বা কনস্পিরেসি করছেন? ময়ূক, একটা কথা বলি, সেটা হচ্ছে ওবিসি এ ক্যাটাগরিতে সংরক্ষণ ধর্মের ভিত্তিতে হয়েছিল, ওবিসি বি তেও আংশিকভাবে হয়েছিল, যার জন্য জাস্টিস তপব্রত চক্রবর্তীর বেঞ্চ কলকাতা হাইকোর্টে সেটা বাতিল করে দিয়েছেন। তারপর সুপ্রিম কোর্ট সেখানে স্টে পায়নি এবং আলটিমেটলি সেটা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলছে। প্রশ্নটা হচ্ছে যে ওবিসিতে মাইনরিটি সংরক্ষণের ব্যাপারটা একরকম, ইকোনমিক্যালি উইকার সেকশন অফ দ্য সোসাইটি যে ক্যাটেগরি, সেইখানে মাইনরিটিদের জন্য সংরক্ষণ, প্রথম কথা বলে রাখা ভালো, সাংবিধানিকভাবে এটা সম্পূর্ণ অবৈধ মামলা হবে এবং এরা হারবেন। হারার জন্যই পরবর্তীকালে আরো অনেক ক্রাইসিস তৈরি হবে। আমার প্রশ্ন হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন অফ দ্য সোসাইটির জন্য বিভিন্ন চাকরি ক্ষেত্রে 10% রিজার্ভেশন থাকে। এবারে এই 10%-এর মধ্যে যদি ধরো একটা সমাজে কোনো একটা জায়গায় 1000 ছেলে মেয়ে পরীক্ষা দেওয়ার জন্য বসে আছে, ইকোনমিক্যালি উইকার সেকশন ওই ক্যাটেগরিতে ঢোকার সুযোগের জন্য অপেক্ষায় রয়েছে। বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের যে অবস্থানটা, তাতে ওই 1000টাই হয়তো 10,000 হয়ে যাবে। তখন কম্পিটিশনটা এমন একটা জায়গায় যাবে, একটা নির্দিষ্ট সম্প্রদায়কে পাইয়ে দেওয়ার সুযোগ তৈরি হয়ে যাবে। এটা কিন্তু সাংবিধানিকভাবে, আমি আবার বলছি, আইনজীবীদের সঙ্গে কথা বলেই বলছি, সাংবিধানিকভাবে পুরো ব্যাপারটা অবৈধ হবে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না যে সাংবিধানিকভাবে যেটা অবৈধ হয়ে যাবে সেটাকে আমি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি,
তার পেছনে একটা সুনির্দিষ্ট অত্যন্ত শর্ট মানসিকতা রয়েছে, অর্থাৎ নির্দিষ্ট জনগোষ্ঠী, নির্দিষ্ট সম্প্রদায় বা বলা ভালো মুসলিম সম্প্রদায়ের কাছে এই মেসেজটা দেওয়া, দেখো আমি তোমাদের চেষ্টা করেছিলাম ইকোনমিক্যালি উইকার সেকশন অফ দ্য সোসাইটির মধ্যে ঢোকাতে, কে বা কারা এরকম মামলা করে করে আমাদের এই প্রচেষ্টাটাকে আটকে দিচ্ছে। 2026-এ কনসলিডেশন অফ মাইনরিটি ভোটস করার জন্য এটা পরিকল্পিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, এটা বোঝার জন্য কোনো বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। এক, দ্বিতীয় যে পয়েন্টটা আমি তোমাদের কাছে বলবো সেটা হচ্ছে, দেখো ইকোনমিক্যালি উইকার সেকশন অফ দ্য সোসাইটিতে সমাজে প্রান্তিক মানুষের ঢোকা দরকার, ইররেসপেক্টিভ অফ রিলিজিয়ন। তিনি হিন্দু হতে পারেন, তিনি মুসলিম হতে পারেন, তিনি খ্রিস্টান হতে পারেন, যে কোনো ধর্মের মানুষ, সম্প্রদায়ের মানুষ হতে পারেন। প্রশ্নটা হচ্ছে, সাম্প্রতিককালে আমি ছোট্ট একটা উদাহরণ দিই, তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় এই বাংলার 3টি যুবক অল্প বয়সী 20 থেকে 22-25 বছরের ছেলে মারা গেছে। আমি দেখছিলাম এই 3টি যুবকই কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ। তারা 300 টাকা 400 টাকা রোজগারের জন্য এখান থেকে তেলেঙ্গানা গিয়ে রাসায়নিক কারখানায় জীবন বিপন্ন করে চাকরি করতে গিয়ে বাড়িতে কিছু অর্থ আনার জন্য তাদের জীবনটা চলে গেল। পশ্চিমবঙ্গের বাইরে এটা ঘটনা যে মাইনরিটি সম্প্রদায়ের বহু যুবক মুর্শিদাবাদ, মালদা থেকে চাকরি করতে যান, সংখ্যাটা ব্যাপক। এটাও তো ঘটনা এই পশ্চিমবঙ্গে 300 টাকা 400 টাকা 500 টাকা রোজগারের জন্য ম্যাঙ্গালোরে ম্যান হলে গিয়ে নোংরা পরিষ্কার করতে গিয়ে প্রাণ দিয়েছে এই বাংলার হিন্দু যুবক। তাহলে এখানে হিন্দু এবং মুসলমানকে ভাগাভাগি করা হবে কেন? আপনি যদি সংখ্যালঘু মানুষের প্রকৃত শহীদ হন, তাহলে আজ পর্যন্ত ব্রাত্য বসু 2011 সালে মুখ্য শিক্ষামন্ত্রী হিসেবে শপথ নিয়ে বলেছিলেন আমরা 10,000 মাদ্রাসা এস্টাবলিশ করব। 237টা মাদ্রাসা সেটা থেমে গেছে কেন? আসলে মুসলিমদের আপনি মনে করেন যে এরা ভোটার, মুসলিমদের মানুষ মনে করেন না। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের মানুষ মনে করবেন, সেদিন কিন্তু প্রকৃতভাবে মুসলিমদের উপকার হবে। যতদিন পর্যন্ত ভোটার কনসেপ্টে তিনি আবর্তিত হবেন, ততদিন এইসব নোংরামিগুলো করবেন। আমি বলছি ওবিসি যেমন মামলার গেরোয় আটকে গেছে, যেটা এক্ষুনি সংকটটা বলছিলেন, আমি এইটুকু বলেনি, জয়েন্টের রেজাল্টের মধ্যেও ওবিসি মামলার মানে এই অসভ্যতাটা চলছে। আমি সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জয়েন্ট বোর্ডের দায়িত্বে আছেন, সম্প্রতি সংবাদ মাধ্যমে বলেছেন, শুনছিলাম না আসলে ওই ওবিসি মামলা চলছে তো। অথচ তুমি জানো এখানে কলকাতা হাইকোর্টে জাস্টিস তপব্রত চক্রবর্তী, জাস্টিস রাজশেখর মান্তা চিফ সেক্রেটারিকে ডেকে পাঠিয়েছিলেন, এবং কিসের ব্যাপারে? এই ওবিসি মামলা নিয়ে ডেকে পাঠিয়েছিলেন। সেখানে আমরা দেখেছি কোঅপারেটিভ সার্ভিস কমিশনের ক্ষেত্রে মানে অন্যায় অবৈধভাবে কাজ করা হয়েছিল বলে চিফ সেক্রেটারিকে ক্ষমা চাইতে হয়েছিল। মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং সার্ভিসের সেখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে এই জালিয়াতি করা হয়েছে। জয়েন্টের ক্ষেত্রেও কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে। আলটিমেটলি ইকোনমিক উইকার সেকশন অফ দ্য সোসাইটিকেও ক্ষেত্রেও আগামী দিনে মামলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই চাইছেন, এবং সেটা করে চাকরি আটকে রাখলে নিজের হাসি মুখের বিজ্ঞাপন, আইনজীবীদের পেছনে কোটি কোটি টাকা খরচা করা, এইটাতে ইনভেস্টমেন্টটা বাড়াতে পারবে। সেটাতে কোনো ডিভিডেন্ড মানে একদম ব্যবসার ভাষাতে যদি জিজ্ঞেস করি, তার কোনো ডিভিডেন্ড পাবেন কিনা? মমতা বন্দ্যোপাধ্যায় ইনভেস্ট করছেন, কিন্তু কোনো ডিভিডেন্ড পাবেন কি? সেটাই তো করছেন উনি, মাইনরিটি ভোট কনসলিডেশনটা চেষ্টা করছেন এখন। তাহলে ওবিসি নিয়ে কার ক্ষতি করছেন? মুসলিমদের ক্ষতি করছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, ওবিসি নিয়ে হিন্দুদের যতটা ক্ষতি, মুসলিমদের বেশি ক্ষতি। দুটো ধর্মের মধ্যে বিভেদটাকে উনি বাড়িয়ে দিচ্ছেন, কোনো দরকার ছিল না। খুব ভয়ঙ্কর কথা বললেন। তার মানে অ্যাকচুয়ালি সাম্প্রদায়িক করা যেত, ওবিসির অ্যাডমিশনগুলো করা যেত। বেশ, তার মানে অ্যাকচুয়ালি সাম্প্রদায়িক পোলারাইজ বা মেরুকরণের রাজনীতিটা খুব সূক্ষ্মভাবে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কামাল হোসেনের কাছে যাব। কামাল হোসেন, সন্ময় বন্দ্যোপাধ্যায় বা বিজেপি নেতারা তো অন্য কথা বলছেন যে এত বেশি ঢেলে দিচ্ছে, এত বেশি মানে একেবারে মাথা থেকে পা অবধি সমস্ত কিছু দিয়ে দিচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের, আর আপনারা টানা বলে যাচ্ছেন সংখ্যালঘুদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই করছে না। লাস্টে এসে অবশ্য সন্ময় বন্দ্যোপাধ্যায় দুটো কলি বললেন যে আসলে সবচেয়ে বেশি ক্ষতি করছেন সংখ্যালঘুদের। আপনার পার্সপেক্টিভটা কি? একেবারেই মানে রাজ্যের হিন্দু ভাই বোন বা শিক্ষিত যারা আছেন, তারা মনে করছে যে সংখ্যালঘুরা কিন্তু খুব উপকার পাচ্ছে সব দিক থেকে। খুব উপকার পাচ্ছে শুধু নয়, মানে আমি আপনাকে বলে দিতে পারি যে এখানে এই মুহূর্তে বাংলায় যতজন জবাব চায় বাংলা দেখছেন, তাদের মধ্যে থেকে যারা বিজেপিকে ভোট দেন বা নির্দিষ্টভাবে হিন্দুত্বের ধ্বজাধারী হিসেবে নিজেদেরকে গর্ব অনুভব করেন, তারা কিন্তু প্রত্যেকেই একটা অনুযোগ করেন যে আমাদের রাজ্যে সংখ্যালঘুরা, একটা সেকুলার রাষ্ট্রে সংখ্যালঘুরা যে পরিমাণ জিনিস পায় সেটা কোনো সেকুলার রাষ্ট্রে পায় না। দেখুন, আপনি তার অপোজ করছেন। একেবারেই, মানে আমি সংখ্যালঘু সম্প্রদায় বিলং করি এবং
পশ্চিমবঙ্গের কোনো জেলা নেই সেখানকার ছাত্রছাত্রীদের সঙ্গে আমার সম্পর্ক, তারা কিন্তু ভীষণভাবে বঞ্চিত এবং তাদের এই যে ব্যবস্থার মানে শিক্ষা চাকরির ব্যবস্থার পরিবর্তে একটা অপব্যবস্থা শুরু করে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী। না কিন্তু আমার একটা কথা বলুন, আমি একেবারে মানে ধরে নিন মণিশঙ্করদা বলবেন রাজ্যের হয়ে, কিন্তু আমি জিজ্ঞেস করছি, শঙ্করদাও একটা কথা বললেন, আমি জিজ্ঞেস করছিলাম এই গরিব সংখ্যালঘু পরিবার আপনারা নিজেরা, আমার মনে আছে আপনারাই বলেছিলেন যে যখন খুশির পরব থাকে তখন ফল পর্যন্ত কিনে খেতে পারে না, দুবেলা ভালো মানে একটু খাবার খেতে পারে না রোজা ভাঙার জন্য। তা ক্ষতিটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে এদের জন্যই, মানে এটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রজেকশন করছেন, যেন আমি জানি না শঙ্কর দ্বারা এটাকে কি করে কমব্যাট করবেন, একটা প্রজেকশন করছেন যে দেখো আমি চেয়েছিলাম ওবিসির কোটাতে দিতে গরিব মুসলিমদেরকে, এখন আমি চাইছি, কিন্তু এখানেও বাধা দিচ্ছেন এই কামাল হোসেন এবং শঙ্কর ঘোষরা। দেখুন একটা অদ্ভুত কথা, এই কিছুদিন আগে যে ছিল ওবিসি এ, সে রাতারাতি পাল্টে গেল ওবিসি বি। অবাক ব্যাপার, স্টুডেন্টরা আমার কাছে এসে বলছে ফর্ম ফিল আপ করবো কি করে, এবং সেখানে ওবিসি এ বি তুলে দেওয়া হলো। সব মুসলিম, অধিকাংশ মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়ে, তারা হাহাকার করছে, রাতে ঘুম নেই। তখন বললো যাক সবাই মিলে একসঙ্গে ফর্ম ফিল আপ করো জেনারেল ক্যাটাগরি। এবারে শর্ত কি দিল? মারাত্মক শর্ত, যেটা কিন্তু কেউ অনেকে হয়তো জানেন না। শর্ত দিল সুপ্রিম কোর্টের রায়ের উপরে তোমাদের ভাগ্য নির্ধারিত হবে, আর সুপ্রিম কোর্টে কি হবে সেটা সমস্ত ওবিসি সম্প্রদায়ের ছেলে মেয়ে তারা কিন্তু জেনে গেছে। তারা ফর্ম ফিল আপ করছে কি করবে না তারা ভাবতেই পারছে না। সুতরাং এই যে সংখ্যালঘুর এই যে রিজার্ভেশনের নামে দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়েছে, মুসলিমের দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়েছে, সেটা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু জানে না। সংখ্যালঘু প্রান্তিক এলাকায় গেলে তারা বুঝবেন যে তারা, বললাম না, রোজার সময় সন্ধ্যাবেলা করে তারা যে ইফতারি ভাঙবে সেই ফলটুকু তারা পায় না, তখন ফলের দাম বেড়ে যায়। তাহলে আপনার টাস্ক ফোর্স কি করে? আপনার যে ওয়াকফ সম্পত্তি থেকে কেন তাদের ব্যবস্থা করছেন না? কেন ব্যবস্থা করছেন না? ঘরে ঘরে প্রাসাদ এসেছে, নমস্য, আমি কামাল হোসেন কোনো হিন্দু মুসলিম মানি না, শিক্ষক মশাই। সুতরাং ঘরে ঘরে প্রাসাদ এসছে, আমিও খাবো, কোনো অসুবিধা নেই, কিন্তু ঘরে মুসলিম সম্প্রদায়ের ঘরে ঘরে কেন ইফতারি পাঠাবেন না? তবে তো বলবো আপনি সম্প্রীতির ধারক বাহক করছেন। কেন আমাদের জোর জবরদস্তি করে আমাদের কলঙ্কিত করছেন হিন্দু মানুষজনের কাছে, হিন্দু ভাই বোনদের কাছে, হিন্দু পরিবারের কাছে, যে আমরা অনেক কিছু পাচ্ছি। আমি ঠিক এই জায়গাতে একটু পজ করছি, কারণ মণিশঙ্করদা রয়েছেন। মণিশঙ্করদা, তার মানে আপনাদের ন্যারেটিভটা বোধহয় বকলমে জিতে যাচ্ছে। আপনারা বাইরে গিয়ে কাঁদো কাঁদো মুখে বলবেন দেখো আমরা তো চাকরি দিতে চাই, আমরা চাকরি দিতে পারছি না কোর্টের জন্য। কামাল দ্বারা এই কথাগুলো বলছেন বলে বকলমে বোধহয় আপনাদেরকে এই অস্ত্রটা তুলে দিচ্ছেন, দেখো আমরা তো মুসলিমদের ভালো করতে চাই, ওবিসিতে নাম দিয়ে দিতে যে গেছিলাম মা তোমাদের নাম দিতে দিল না, কেস করে দিল শুভেন্দু অধিকারী শঙ্কর ঘোষরা। এখন আমরা চেয়েছিলাম অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ার তালিকাতে ঢুকিয়ে দিতে, দেখো করতে দিল না। মানে আপনারা উইন উইন সিচুয়েশনে আছেন মণিশঙ্করদা। দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমরা যারা এখানে কথা বলছি, অনেক কিছুই বলছি, আমরাই শুধু চালাক, বাকি মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা যে বোকা এইটা ভাবার কোনো সম্ভাবনা নেই। কারণ অনেক শিক্ষিত মানুষ আছে, তারা বোঝেন যে কোনটা ঠিক কোনটা বেঠিক। কামাল হোসেনের মতো মানুষদেরকে বুঝিয়ে দিতে হবে না যে তুমি এইটা ঠিক এইটা ভুল। আমার কথা হচ্ছে এই যে শঙ্কর ঘোষরা বলছিলেন, শঙ্কর দ্বারা বলছিলেন যে এই যে ইডাব্লিউএস এটা সিপিএমের আমলে ছিল, পরবর্তীকালে কংগ্রেস আমলে ছিল। দেখুন এটা বিজেপির আমলেও 2019-এ 103rd অ্যামেন্ডমেন্টে কনস্টিটিউশনে ইডাব্লিউএসটা এসছে, তারাও কিন্তু এটা রেখেছেন। আমি বলছি ইডাব্লিউএস মানেই কিন্তু যে ওবিসিগুলো, এরকম কি কোনো নোটিফিকেশন এসছে যাদের যাদের ওবিসির ক্যান্সেল হয়েছে তারাই ইডাব্লিউএসে শিফট করে যাবে? এরকম তো হয়নি। ইডাব্লিউএস একটা আছে, এক্সিস্টিং একটা প্রসিডিওর, সেই প্রসিডিওরের মধ্যে যারা পড়বে উইকার সেকশন তাদের যা বেনিফিট পাওয়ার তারা বেনিফিট পাবে। আরেকটা কথা বলছি আমি, খুব ইম্পর্টেন্ট কথা, এই যে কামাল হোসেনরা বলছেন না যে ওবিসির দিলে তাদের ক্ষতি হয়ে যাবে। একজন ওবিসি যে ক্যাটাগরির লোক জেনারেল কাস্টের সঙ্গে কম্পিটিশন করতে পারে কোনো পরীক্ষায়, কোনো অসুবিধা নেই। তিনি যদি মনে করেন ওবিসি ক্যাটাগরিতে আমি পরীক্ষা দেবো না, তার মানে তিনি জেনারেল কাস্টের সুবিধাটাও পাচ্ছেন, ইন অ্যাডিশন উইথ ওবিসি সুবিধাটাও পাচ্ছেন। সেটা যখন আইনগত কারণে হাইকোর্টে, সুপ্রিম
সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জড হয়েছে, সেই নামটাকে ইডব্লিউএস এ নিয়ে যাওয়াটা মমতা ব্যানার্জির সততাকে প্রমাণ করে, মমতা ব্যানার্জির সততাকে প্রমাণ করে। আপনি যখন দেখলেন তাকে অন্যায়ভাবে ওবিসিতে ঢোকাতে পারছেন না, আপনি নিয়ে চলে গেলেন ইডব্লিউএস এ। এই ধরনের বিভ্রান্তি তৈরি করা হচ্ছে একটাই কারণে, আপনারা আসলে ছাত্র ভর্তি চান না, জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট চান না, সরকারি কর্মচারীদের নিয়োগ চান না, প্রমোশন চান না, রোস্টারগুলো ঠিক হোক চান না। আরে এই চালাকি করে পশ্চিমবঙ্গটাকে নরকে পরিণত করেছে মমতা ব্যানার্জি, নরক বানিয়েছেন মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে। পশ্চিমবঙ্গের স্লোগান একটাই, পশ্চিমবঙ্গ থেকে মমতাকে তাড়ান আর বাংলাকে বাঁচান, এছাড়া পশ্চিমবঙ্গে বাংলা এবং বাঙালি বাঁচবে না। বেশ, আমি মনিদা শঙ্করদা দুজনকে একটু থামাচ্ছি। ঝন্টু বড়াইক বলেননি এবং তারপরে অনেকে হাত তুলছেন এবং দ্বিতীয় ভাগে আমি যাব। আমি একটা কথা চাই, আচ্ছা বলে নিন, একটা কথা না, প্লিজ একটা কথা আমি শঙ্করদাকে বলবো, আপনি যখন সিপিএম পার্টি করতেন, আরে দাদা আমি সিপিএম বললে 70 সাথে নির্বাচন না, আরে মনিবাবু এইগুলো ছেড়ে দিন না, ও অনেক আগে করতাম, এখন আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, যুক্তির সাথে না পারলেই আপনারা বলেন সিপিএম করতাম। আরে কি চুরি করতাম নাকি? চোরের দল তৃণমূল কংগ্রেসের হয়ে ওকালতি করতে এসেছেন, চোরদের হয়ে সাক্ষী দিতে এসেছেন। আমি সিপিএম করতাম কিন্তু চোরের দলের কোন নেতা বা কর্মী ছিলাম না, আমার নামে চুরির কোনো অভিযোগ নেই। লজ্জা করে না? কতগুলো চোরদের হয়ে আপনি ওকালতি করতে এসেছেন এখানে? সিপিএম করা অপরাধ ছিল নাকি? না সংবিধানে লেখা ছিল না ওই চোরদের হয়ে ওকালতি করি না, চুরি তো করিনি। কেউ রাস্তায় দেখলে চোর চোর বলে না, কেউ রাস্তায় দেখলে চোর চোর বলে না, চোরের দলের কর্মী বলে না। ওই মমতার সততার মতো মমতার সততা আর যে সততা আমরা দেখেছি তার সাথে তৃণমূল কংগ্রেস জড়িয়ে আছে। দুর্ভাগ্য আপনাদের মতো আইনের লোকরা এই চোরদের হয়ে ওকালতি করে। দুজনকেই থামাচ্ছি। আমি ঝন্টু বড়াইকের কাছে সরাসরি যাব। ঝন্টু বড়াইক, মনিদা হয়ে গেছে, আমি আপনার সাউন্ড কম করলাম। ঝন্টু বড়াইকের কাছে যাচ্ছি। ঝন্টু বড়াইক, আমি এখনো ক্লিয়ারলি একদম আমার দর্শককে দয়া করে বোঝান যে মমতা বন্দ্যোপাধ্যায় খারাপটা কি করছেন, কি অন্যায়টা করছেন এবং কি মারাত্মক ষড়যন্ত্রটা করছেন। আমি প্রথমেই দর্শকদের বলে নিই যে মণিশঙ্কর বাবুকে নিয়ে আমরা যে হাত তুলছিলাম এই কারণে যে মণিবাবু ওবিসি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের যে জাল জোচ্চুরি এটা নিয়ে ন্যূনতম পড়াশোনা করে আসেননি, এই কারণে আমরা আঙুলটা তুলছিলাম। বালখিল্লার মতন কথা বলছেন একজন আইনজীবী হয়ে, ক্ষমা করবেন মণিবাবু, আমি পার্সোনালি ভাবে অ্যাটাক করি না। প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার দরিদ্র প্রান্তিক মুসলিমদের যাদেরকে সাচার কমিটি ৭৬টা রেকমেন্ডেশন করেছিল, যার মধ্যে ভারত সরকার ৭২টা রেকমেন্ডেশন নিয়ে মেনে নিয়েছে। খেয়াল করো, পয়েন্ট করো। দ্বিতীয় শ্রী রঙ্গনাথ মিশ্রণ কমিটির রিপোর্ট, এই দুটো কমিটির রিপোর্ট মুসলিমদেরকে, দরিদ্র প্রান্তিক মুসলিমদেরকে যে অক্সিজেন দিয়েছিল মমতা ব্যানার্জি, এটা নিয়ে ছেলেখেলা করেছে ইচ্ছাকৃতভাবে, দরিদ্র প্রান্তিক মুসলিমদের গলা টিপে ধরেছে। আমি কয়েকটা পয়েন্টে তোমাকে তুলে ধরছি যে মমতা ব্যানার্জি মুসলিমদের ভালো চায় না, কারণ সমাজতত্ত্বের প্রথম শর্তটাই হচ্ছে অ্যাপিসমেন্ট, মানে তোষণ, শোষণের আরেক নাম যেটা মমতা ব্যানার্জি করছে। তোমাকে বলি যে দেখো এই ইন্দ্র সাহানি জাজমেন্ট 9 জাজের যে বেঞ্চ, তারা স্পেসিফিক্যালি বলেছিল কোনো একটি সম্প্রদায়কে কোনো প্রান্তিক গোষ্ঠীতে ঢুকাতে গেলে প্রথমে করতে হবে তাদের ইকোনমিক্যাল, সোশ্যাল, এডুকেশনাল, পপুলেশন স্টাডি, একদম স্পষ্টভাবে আছে। মমতা ব্যানার্জি কি করলো? মমতা ব্যানার্জি সংবিধানের 14 নম্বর পার্টের 340 নম্বর ধারাটাকে ভায়োলেট করলো, যেখানে ইকোনমিক্যালি, সোশ্যালি, এডুকেশনালি ব্যাকওয়ার্ডনেসটাকে মানদণ্ড করে থ্রু আউট পপুলেশন সার্ভে করতে বলা হয়েছিল, ধর্মের কথা সেখানে বলা হয়নি। আমি বলছি 180 জন ওবিসি এবি মিলে তারা প্রত্যেকে যদি ঘটনাচক্রে মুসলিম ধর্মাবলম্বী হয় কোনো রকম আমাদের অবজেকশন থাকবে না, কারণ পপুলেশন স্টাডিটাই যদি তারা প্রান্তিক হয় 3টে ইন্ডেক্সে। তিনি কি করলেন? ওরা পিসিআরটা কমা, আপনি বলুন না, আপনার সামনে আছে, তিনি আপনার কাছে আসছে আবার। তিনি কি করলেন? তিনি খেয়াল করে দেখবে যে তিনি যে পপুলেশন স্টাডিটা করলেন এফিডেভিট করে, ডকুমেন্টস এনেক্স করে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে 18/3/2025 তৎকালীন মাননীয় গ্রাভাই সাহেবের কাছে এফিডেভিট জমা দিয়ে বললেন, হুজুর আমাদের একটু সময় দিন। কত সময়? 3 মাস।
কি মর্মে? গাবাই সাহেব বললেন, ওকে, ইউ আর ফ্রি টু গো উইথ দ্য সাবজেক্ট টু নো প্রিজুডিস টু দ্য আদার পার্টিস। গাবাই সাহেব বললেন তোমরা করতে পারো, কিন্তু কাউকে ডিস্টার্ব না করে সার্ভে করো। জানো তুমি হাস্যকর, বামেদের সময় 42টা কমিউনিটি ওবিসি ঢুকেছিল, যেটাও ক্যান্সেল হয়েছিল, যার মধ্যে 41টাই ছিল ঘটনাচক্রে মুসলিম ধর্মাবলম্বী। তাদের জন্য সার্ভে করতে 6 মাস সময় নিয়েছিল বামেরা, সেটাও নাকি ইনসাফিসিয়েন্ট ছিল বলে ক্যান্সেল হয়েছে। এরা 140টা গোষ্ঠীকে ঢোকানোর জন্য সুপ্রিম কোর্টের কাছে সময় চাইলো 3 মাস, কাজে লাগালো মাত্র 1.5 মাস। আরেকটা ফান্ডা শুনবে, ফান্ডাটা সাংঘাতিক, যে যখন সার্ভেটা হচ্ছে তন্তুজ ভবনে, আমি ওখানে প্রেজেন্ট ছিলাম, তন্তুজ ভবনে তারা ডেকে পাঠালো যাদেরকে, তাদের সার্ভেটা হলো। কি সার্ভে হলো আমরা জানি না, এতগুলো পপুলেশনের মধ্যে সার্ভে ডোর টু ডোর কি করলো জানি না। হাইকোর্টে মামলা হলো তপব্রত চক্রবর্তী এবং জাস্টিস মান্থারের ডিভিশন বেঞ্চে, যে হুজুর এ তো মুসলিম 76টা কমিউনিটির জন্য তন্তুজ ভবনে ইনক্লুডিং 113টা, যেই 113টাকে মাননীয় হাইকোর্ট বাতিল করেছিল, স্ট্রাক ডাউন করেছিল, মমতা ব্যানার্জি পিছন দরজাতে ওদেরকেও নিল। যাদের সম্পর্কে সিরিয়াস অ্যালিগেশন ছিল তাদেরকে আনা হলো তন্তুজ ভবনে। এক মিনিট, তারপরে বলা হলো হিন্দু 7টা কমিউনিটি যাবে কোথায়? হাইকোর্টে বলেছে 7টা কমিউনিটি কারা কারা? মাইশ্য, কায়েস্ত, গন্ধবণিক, তেলি, একাদশী তেলি। তারা কি ওবিসির মধ্যে পড়ে? তো পড়ে, কিন্তু তারা ডাকেইনি, তাদের ডাকেইনি। হাইকোর্ট গোতাকে 26/5/2025 থেকে 6/6/2025 মাত্র 8 দিন সময়ে ছেলে খেলা পর্যায়ে এদেরকে দিয়ে সার্ভেটা করালো। অর্থাৎ রাজ্যের মমতা ব্যানার্জি যে অ্যাপিসমেন্ট পলিটিক্স তার মাধ্যমে মুসলিমদের সর্বনাশটা করেছে, প্রান্তিক মুসলিমদের কোনো কিছু দেয়নি, বরং তাদের যারা যাতে শ্রেণীশত্রু হয়ে যায়, হাইকোর্ট সুপ্রিম কোর্টে তারা স্ট্রাক ডাউন হয়ে যায়, সেটা যেমন করলেন, হিন্দুদেরকেও কিন্তু তারা ডাকলেন না। তাহলে মণিবাবুর মতন আইনজীবী এইটুক না জেনে চলে এসছে বলতে। শুধু তাই নয়, আরেকটা জিনিস আমি এখানে খুব গুরুত্বপূর্ণ অংশ, আরেকটা প্রতিবেদন দেখব যেখানে শুধুমাত্র সংরক্ষণের অভিসন্ধি নিয়ে, সংরক্ষণ নিয়ে কনস্পিরেসি মমতা বন্দ্যোপাধ্যায় করেননি। দ্বিতীয় যে অংশটা আমি বলেছিলাম, সেই অংশে মমতা বন্দ্যোপাধ্যায় জনবিন্যাস নিয়েও ছেলে খেলা করছেন। বাংলাতে ধারণার বাইরে একদিকে কিছু সম্প্রদায়কে ওবিসিতে বা রিজার্ভেশনের আওতায় নিয়ে আসা, আমরা জানি না তাদের মধ্যে থেকে কারা আসছেন, নির্দিষ্টভাবে যারা আসছেন তাদের ভোটার আইডি কার্ড, তাদের গভর্নমেন্ট আইডি কার্ড সেম কিনা। ভারতের বাংলার যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন রয়েছেন তারা বলছেন বাঙালি সংখ্যালঘুরা সবচেয়ে বেশি সাফার করছে রোহিঙ্গাদের জন্য, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রোহিঙ্গা প্রীতি বা এই জনবিন্যাস কনস্পিরেসির জন্য। দেখুন, বাংলায় জমি ভোটার কার্ড পেয়ে যাচ্ছে রোহিঙ্গারা, আর ভিটে মাটি হারিয়ে হিন্দুদের ঠাঁই হয় শরণার্থী শিবিরে। জমি জিহাদ শব্দটি অনেকের কাছে এখন পরিচিত। সহজ বাংলায় বলতে গেলে হিন্দুদের জমি কেড়ে তাড়িয়ে দাও, আর সেই জমি বিলিয়ে দাও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের। একটি জায়গার জনবিন্যাস বদল করতে যা যথেষ্ট। এভাবেই হয়তো সন্দেশখালী জনবিন্যাস বদলে দিচ্ছিল মমতা ব্যানার্জি স্নেহের শেখ শাহজাহান। রোহিঙ্গা আছে বাইরে, সব বাইরে থেকে এসছে, তাদেরকে জায়গা দিয়ে রেখেছে। শেখ শাহজাহানের অত্যাচার, কাদের মোল্লা, শহীদুল মোল্লা, এরাই তো অত্যাচার করেছে, বাইরের থেকে লোক নিয়ে এসে, রোহিঙ্গা নিয়ে এসে এই সব অত্যাচার। যে স্টাইলে শাহজাহান শেখ যে জিহাদি স্টাইল চালিয়ে এসছে, আজ তো এখানে মিনি পাকিস্তান পরিণত করে দিয়েছে। পাকিস্তানি আজাদ মল্লিকরা দিব্যি বাংলায় বসে ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট, ভোটার আধার কার্ড বানায়। শুধুমাত্র আজাদ মল্লিক নয়, মমতার দলের রত্ন শুভরঞ্জন সিং এর বিরুদ্ধে অর্জুন সিং এর বিস্ফোরক অভিযোগটা একবার শুনুন। এই ব্যারাকপুরে শিল্পাঞ্চলে এইভাবে যেভাবে ওই রেট চার্ট করে এই অমুকের জন্য, পাসপোর্টের জন্য অত টাকা, ভোটার কার্ডের জন্য অত টাকা, সবটা ওর নিজের প্যাডে, ওর নিজের কোম্পানি খুলে বসে আছে। এই কোম্পানি তো নিশ্চয়ই রেজিস্ট্রেশন হবে, তো রেজিস্ট্রেশন ইনকোয়ারি করলে বোঝা যাবে কার নামে রেজিস্ট্রেশন করে রেখেছে। রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা যে জাতীয় নিরাপত্তার জন্য কতটা বিপজ্জনক তা বারবার বলে আসছেন বিরোধী দলনেতা।
গোটা ভারতবর্ষে যত রোহিঙ্গা ধরা পড়েছে, মুসলিম রোহিঙ্গা, তারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকেছে এবং ভারতে ছড়িয়ে পড়েছে। এবং ডেমোগ্রাফি যেভাবে জাম্প করেছে, পুরো মুসলিম পপুলেশন বাড়িয়ে দিয়েছে ভয়ঙ্করভাবে। সত্য সেলুকাস, কি বিচিত্র মমতার দেশ। রোহিঙ্গারা এখানে ভোটার, আর হিন্দুদের ভিটে বাটি ছাড়তে হয়। লাখ লাখ টাকায় বিকয় ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড। অনুপ্রবেশের ফলে বাংলায় জনবিন্যাস দ্রুত বদলাচ্ছে বলেই দাবি করছে বিজেপি। ভোট ব্যাংকের জন্য রোহিঙ্গাদের পুষতেও দ্বিধা করছে না তৃণমূল কংগ্রেস। এরপরেও কি বাংলায় এনআরসির প্রয়োজন নেই? রিপাবলিক বাংলা। কামাল হোসেন, এই পার্টটা মানে খুব নির্দিষ্ট হয়ে, মানে আপনারা বলছেন যে দুটো ভাগে সংখ্যালঘু সম্প্রদায়ের মাথায় বাজ পড়ছে। এক হচ্ছে সংখ্যালঘুদের অ্যাকচুয়ালি কোনো উন্নয়ন হচ্ছে না, দোষের ভাগিদার হচ্ছে সংখ্যালঘুরা। ঠিক একেবারে বিজেপি থেকে শুরু করে সমস্ত যে রাজনৈতিক দলগুলো যারা তৃণমূলকে ক্রিটিসাইজ করতে যাচ্ছে, তারা অকারণে বলছে যে সংখ্যালঘুদের জন্য সব করা হচ্ছে। আসলে মমতা ব্যানার্জি কিচ্ছু করেন না, একেবারেই না। আর দ্বিতীয়ত বাঙালি সংখ্যালঘু যারা, তাদের আরো বেশি প্রবলেম হচ্ছে, কারণ রোহিঙ্গা সংখ্যালঘু বা রোহিঙ্গা মুসলিম যারা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, তারা আপনাদের নির্দিষ্টভাবে ভাত কেড়ে নিচ্ছে, চাকরি কেড়ে নিচ্ছে, কোটা কেড়ে নিচ্ছে। হয়তো আপনার পাওয়ার কথা কোটা বা ভারতের থেকে পাচ্ছে রোহিঙ্গা কেউ, এটাও হচ্ছে একেবারেই। দেখুন, মানে আমি দেখতে পাচ্ছি যে উনি এই শেখ শাহজাহান, শওকত মোল্লা এদেরকে তুলছে আর কি। না, কিন্তু এরা তো ভারতীয় মুসলিম। এদেরকে না, ভারতীয় মুসলিম বলছি না, তৈরি করবে লাঠিয়াল তৈরি করবে। আমি কামাল হোসেন তো লাঠিয়াল তৈরি করব না, আমি তো হাতে পেন খাতা দেবো। সুতরাং আমাদের মতো সংখ্যালঘু ওনার কাছে অচ্ছুত। এবং আপনি অবাক হয়ে যাবেন, 3 মাস আগে যে ছেলেটা যে খান টাইটেল যে এ ছিল, সে হয়ে গেল বি। সে তো আকাশ থেকে পড়েছে। আর তার দিদি সে হয়ে আছে এ। অদ্ভুত ব্যাপার, একটা বাড়িতে খান, একজন এ আর একজন বি। তো এত ধরনের মানসিক যন্ত্রণাটা আমি সমস্ত বাঙালিদের তথা হিন্দু ভাই বোনদের করজোড়ে অনুরোধ করে বলছি, সংখ্যালঘুরা সত্যি সত্যি উন্নতির মুখ দেখছে না। উন্নতি তাদের আর নেই। তাদের হাতে শুধু অস্ত্র, বোমা, বন্দুক ধরিয়ে দেওয়া হয়েছে। ভাঙড়ে মরল একজন, মুর্শিদাবাদে না মালদা একজন মরল। তাহলে কাদের লড়াই কারা মরছে? কাদের লড়াই কারা মরছে? এই খেলা, এই খারাপ খেলা থেকে সংখ্যালঘুদের মুক্ত হতে হবে। পরিষ্কার করে বলছি, এই খারাপ খেলা থেকে সংখ্যালঘুরা আপনারা মুক্তির পথ দেখুন। কাকে ভোট দেবেন আপনাদের ব্যাপার, কিন্তু আপনারা শিক্ষা দীক্ষায় এগিয়ে আসুন, নামাজ ধর্ম করুন, সন্তানদের পড়ার মধ্যে নিয়ে আসুন। তবে আমি শিক্ষক হিসাবে এই কথাটা বলছি, এটাই মানান। তৃণমূলকে যাতে ভোট না দেয় বললেন, ভালো করলেন। আরে তৃণমূল, এটা আমি বুঝতে পারি না, তৃণমূল কি সমস্ত সংখ্যালঘুর মানে একেবারে জাগির নিয়ে রেখেছে নাকি? লিস্ট নিয়ে রেখেছে নাকি? সংখ্যালঘু মানেই আপনাদের কথা বলেন শঙ্কর ঘোষ। আমি সংক্ষেপে এই সময়কালের একটি বিষয় যা খুব চর্চিত হচ্ছে, যে বাঙালিকে ভিন রাজ্যে ভারতবর্ষে বিভিন্ন ধরনের বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে। এখন বাঙালি বলতে কি বোঝায়? মানে বাংলা বললেই বাঙালি, এটা তো না। বাংলাদেশ থেকে যারা এখানে আসছে, অনুপ্রবেশকারী রোহিঙ্গা, তারা আজকে ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা ভুয়ো পরিচয়পত্র বের করে ভারতবর্ষের বিভিন্ন স্থানে কাজের সন্ধানে ছুটে যাচ্ছে, এবং তাদের কারণেই পশ্চিমবঙ্গের জন্মসূত্রে হিন্দু, ভাষায় বাংলা এবং জন্মসূত্রে মুসলিম, ভাষা যারা বাংলা বলে তাদেরকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তার জন্য দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি এবং তার দল। এক, 2 নম্বর, মুসলিমদের ক্ষেত্রে বোমা মারে যে মুসলিম, মানে শওকত বাবুর মতন প্রশাসনিক মিটিংয়ে বলে এই শওকত হচ্ছে, তুই তো বোমা বাঁধিস। এই শওকতরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পদ। শওকত, শাহজাহান, জাহাঙ্গীর এরা হচ্ছে সম্পদ। প্রান্তিক মানুষ
দরিদ্র মুসলিম তারা হচ্ছে ধর্মের নামে ভোট ব্যাংক এই তৃণমূল কংগ্রেসের কাছে। আর যাদের কাছে বই খাতা ইত্যাদি আছে, পড়াশোনার বিদ্যা আছে, কামাল বাবুদের মতন স্যাররা হচ্ছে তৃণমূলের কাছে বাড়ত। ফলে এই যে তৃণমূল কংগ্রেসের মুসলিমদেরকে নিয়ে যে ভোটের রাজনীতি, এই রাজনীতি পশ্চিমবঙ্গটাকে একেবারে শ্মশানে পরিণত করছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তাদের কাছে আমার অনুরোধ, একটাই অনুরোধ, মমতাকে তাড়ান, বাংলাকে বাঁচান, না হলে সবাই মিলে এই রাজ্যে নরক দর্শন। আমি সন্ময়দার কাছে যাব। সন্ময়দা, যেটা জনবিন্যাসের কনস্পিরেসির কথা বলা হচ্ছে এবং সে কারণেই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়, এটা নিয়ে এর আগেও আমরা কথা বলেছি রিপাবলিকে, সেটা বলো ক্লিয়ার করে, এটা কি ক্রিমিনাল কনস্পিরেসি? তাহলে তো জেলে যাওয়া উচিত। আচ্ছা বেশ, না জেলে এরম ভাবে কোনো মুখ্যমন্ত্রী বা কোনো পজিশন হোল্ডার এরম ভাবে জেলে যেতে পারেন না, সেটা আপনিও খুব ভালো করে জানেন। সন্ময় বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আমি যখন বলবো মহিক একটু আনইন্টারাপ্টেড বলতে দিও, মাঝখানে যারা কথা বলছেন তাদের আলটিমেটলি ডিসরাপ্টেড হয়। প্রথম কথা হচ্ছে কামাল হোসেন, নজরুল ইসলাম, মাসুম আক্তারদের মতো মুসলিমদের মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের তালিকায় শৌকত, জাহাঙ্গীর, কাইসার, মুদাস্সার, শেখ শাহজাহান এরাই তার পছন্দের তালিকায়, কারণ তারা ভোটটা জিততে পারেন, বোমটাও বাঁধতে পারেন। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আমি এতক্ষণ আলোচনা শুনছিলাম, আমি একটা পয়েন্ট তোমাকে নোট করিয়ে দিই, ভালো করে খেয়াল করে দিয়ে। নতুন সার্ভে, ঝন্টুবাবু যথার্থই বলছিলেন, এই নতুন সার্ভের নামে যে অসভ্যতাটা হচ্ছে, তাতে একটা মানে গতবার যে ক্যাটেগরিতে ছিল ব্যাকওয়ার্ড, তাদের আবার মোর ব্যাকওয়ার্ড। আচ্ছা বলো তো, 10 বছর ধরে কেউ ব্যাকওয়ার্ড থাকার পর মোর ব্যাকওয়ার্ড হয়ে যেতে পারে? একটা কম্প্রিহেন্সিভ সার্ভে করার কথা ছিল, সেটা না করার ফল আমার ইচ্ছে মাফিক আমি ববির প্রস্তাব অনুযায়ী বা অমুকের প্রস্তাব অনুযায়ী এদের আর একটু মোর ব্যাকওয়ার্ড করে দিই, এই অঙ্কটা চলেছে। তার ফলে হয়েছে কি, মানে মুসলিমরাও চমকে গেছেন যে আমি ছিলাম ব্যাকওয়ার্ড, আমি হয়ে গেলাম আরো মোর ব্যাকওয়ার্ড। কোন লজিকে হয়? মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিকশনারিতে হয়। 2 3 নম্বর, আমি একটা কথা বলি, একটা ছোট্ট ঘটনার কথা তোমাকে বলি, সেটা হচ্ছে মুসলিমদের কত ভালো চান মমতা বন্দ্যোপাধ্যায়। একটা কাহিনী আমরা সবাই ভুলে গেছি। মুর্শিদাবাদ জেলা হচ্ছে সব থেকে ডেন্সলি পপুলেটেড এবং মুর্শিদাবাদ জেলায় সাংঘাতিক ভাবে মাইনরিটি পপুলেশন 60, 65, 70%। তোমার যদি মনে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালানোকালীন এমন একটা সময় ছিল যখন মুর্শিদাবাদে কোনো বিশ্ববিদ্যালয় ছিল না। সেইখানে মুর্শিদাবাদের শিক্ষিত সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারবার আবেদন করেছেন, দিদি অন্তত আমাদের মুর্শিদাবাদে একটা বিশ্ববিদ্যালয় আগে তৈরি করুন। তখন কি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা জেনে রাখো, এই শান্তিনিকেতনে বিশ্বভারতীর পাশে বিশ্ববঙ্গ বিশ্ববিদ্যালয় হাত দিলেন, যেটা নিয়ে জমি আন্দোলন হয়েছিল। মানুষ যখন চাইছে মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয়, তখন তিনি রবীন্দ্রভারতীতে বিশ্বভারতী শান্তিনিকেতনে থাকা বিশ্ববিদ্যালয়ের পাশে বিশ্ববঙ্গ বিশ্ববিদ্যালয়ে হাত দিলেন। অনেক পরে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে হাত দিয়েছিলেন। প্রশ্নটা হচ্ছে তার মানসিকতা এইখানে। মুসলিমদের যদি যথার্থভাবে মানুষ মনে করতেন, ভোট ব্যাংক না মনে করতেন, তাহলে এই অসভ্যতা কিন্তু পরিষ্কারভাবে হতো না। এই অ্যাপিসমেন্টের পলিটিক্সটা আলটিমেটলি ওরিয়েন্টেড টু ভোট ব্যাংক। আমি শেষ করবো আরেকটা কথা বলে, ময়ূর তুমি ভাবো তো 2012-13 সাল ইমামদের জন্য 2500 টাকা ভাতা অ্যানাউন্স করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যদি মনে থাকে। পরবর্তীকালে মামলা মোকদ্দমা করে ওটা ওয়াক অফের থ্রু দিয়ে ঘুরিয়ে দিলেন। পরবর্তীকালে 2016, 17, 18 পর মনে পড়লো যে এ রাজ্যে পুরোহিতরাও বাস করে, তো পুরোহিতদের ভাতা দিতে হবে। সেই ভাতাটা রাজ্য সরকার কোথায় অ্যানাউন্স করলো? 1000 টাকা। আলটিমেটলি কি হিন্দুদের সঙ্গে মুসলমানের ভেদাভেদটা বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ইমামদের যখন ডিক্লেয়ার করছি 2500 টাকা, পুরোহিতদের ডিক্লেয়ার করছি 1000 টাকা, তাও দ্যাট টু 5-6 বছর বাদে। এবং এই পশ্চিমবঙ্গে জেনে রাখো, রেজিস্টার্ড বিভিন্ন সোসাইটির নথিভুক্ত নাম অনুযায়ী এ রাজ্যে পুরোহিতের সংখ্যা 8,70,000-এর ওপর। সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিত ভাতা মাত্র 8000-কে দিচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকার, 1000 টাকা করে। তাও প্রশ্নটা হচ্ছে যে এই বিভেদটা বাড়ানোর কারিগর মমতা বন্দ্যোপাধ্যায়। উনি মুসলিমদের যতদিন না মানুষ মনে করেন, ততদিন কিন্তু এই পশ্চিমবঙ্গে মুসলিমদের মধ্যে কামাল হোসেন, নজরুল ইসলাম, মাসুম আক্তাররা এক ঘরে হয়ে থাকবেন, শৌকত, জাহাঙ্গীর, কাইসাররাই কিন্তু রুল করবে। এবং তার রেজাল্ট হচ্ছে আজকে যে ঘটনা, আমি এটা বলেই শেষ করছি, আজকে যখন এই প্রতিবেদন, আজকে যখন তোমরা রেকর্ড করছো, তখন মুর্শিদাবাদের এবং এই মালদহে এবং দক্ষিণ 24 পরগনায় একসঙ্গেই
দুজন মুসলিম যুবক মারা গেল অকাতরে, বেঘরে, অল্প বয়সে। এটাই তো আলটিমেট রেজাল্ট মমতা বন্দ্যোপাধ্যায়। একদম একদম আমার একেবারে সময় শেষ, 30 সেকেন্ডস করে, 30 সেকেন্ডস। ঝন্টু বারিক 30 সেকেন্ডস, কামাল দা 30 সেকেন্ডস, মণিশঙ্কর দা 30 সেকেন্ডস। পুরো জিস্টে দুটো পার্ট করব যে দেখো হাইকোর্ট যেখানে বলেছে 2009 এর 66টা ওবিসি থেকে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট দিতে, সেই 66টার মধ্যে 12টা কিন্তু মুসলিম সম্প্রদায় ছিল। হাইকোর্টের নির্দেশকে উপেক্ষা করে এই সরকার ওবিসিটাকেই অ্যাপ্লাইয়ের মধ্যে আনলেন না, অর্থাৎ 12টি কিন্তু মুসলিম সম্প্রদায়কে অলরেডি ডিপ্রাইভ করলেন। আর যদি এই সরকার মনে প্রাণে চাইতো, হাইকোর্ট বলেছে আপনার কাছে তো 2012 সালের আইন আছে, বামেদের তো সেটা ছিল না। দেখুন সন্ময়দার কথা ধরে বলছি, ইমাম মুয়াজ্জিনদের ভাতার পিছনে গেমটা দেখুন। সাধারণত কম শিক্ষিত অশিক্ষিত তাদেরকে সম্মান রেখেই বলছি, তারা কিন্তু ইমামদের কথা বেশি শুনে চলেন, গ্রামের প্রান্তিক মুসলিমরা। তাহলে তারা বলবে একে ভোট দে কারণ আমি টাকাটা পাচ্ছি। রাজনীতিটা এই অঙ্কে, এইটা আমি সন্মানদাকে বললাম। আমার সময় একেবারে শেষ, আমি একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH